আপনার জন্ম কি ৮০-র দশকে, অর্থাৎ ১৯৮০ থেকে ১৯৮৯, এই সময় কি আপনার জন্ম? যদি হয় তাহলে এই ভিডিওটা দেখবেন, না হলে এই ভিডিও দেখার দরকার নেই। কারণ যারা ৮০-র দশকে জন্মেছি তাদের কাছে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। একটা মানে আমি ছোটোবেলা থেকে আমার যারা বন্ধু তারা জানো যে আমি টাইনি টট স্কুলে পড়তাম প্রাইমারিতে, এবং সেখানে ক্লাস 4 পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুল ছিল সেটা। এবং তারপরে ইংলিশ মিডিয়াম স্কুলের পরে আমি অমরকৃষ্ণ পাঠশালায় ভর্তি হই। অদ্ভুত ধরনের কারণে আমি কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার পরে ক্লাস 6 থেকে আমাদের ইংরাজি শুরু হয়, এবং তখন আমি কিন্তু এবিসিডি লেখা শিখি। এটার কারণ কি জানেন তো? এটার কারণ হচ্ছে বামফ্রন্ট সরকার তখন প্রাইমারি থেকে ইংরেজি শিক্ষা তুলে দিয়েছিল। সেই কারণে আমরা ক্লাস 6-এ গিয়ে আবার নতুন করে এবিসিডি শিখি। যারা আমার সঙ্গে একসঙ্গে অমরকৃষ্ণ পাঠশালায় পড়েছি তারা আমরা সবাই জানি বিষয়টা। এবারে বিষয় হলো যে আমরা কিন্তু দেখেছি কমিউনিস্ট জমানায়, সিপিএম জমানায় কী ধরনের অত্যাচার আমাদের সঙ্গে বা সাধারণ মানুষের সঙ্গে বলতে গেলে হয়েছে। কারণ আমি জানি, যারা আমাদের সঙ্গে ছোটো থেকে আমরা যারা বড় হয়েছি, আমরা জানি যে নদিয়া জুট মিল বা আমাদের এই ব্যারাকপুর বেল্টে যত সমস্ত মিলগুলো ছিল, কারণ আমার দাদুও মিলে চাকরি করতেন, অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে চাকরি করতেন দাদু। তো সেই মিলও বন্ধ হয়ে যায়, নদিয়া মিল বন্ধ হয়ে যায়, রিলায়েন্স জুট মিল বন্ধ হয়ে যায়, এরকম পরপর অনেকগুলো কলকারখানা বন্ধ হয়ে যায় শুধুমাত্র কিন্তু সিটু ইউনিয়নের দাপটের জন্য। অর্থাৎ কমিউনিস্টদের যে কলকারখানা, মানে কমিউনিস্টদের যে আমাদের ইউনিয়ন, অর্থাৎ শ্রমিক ইউনিয়ন, সেই শ্রমিক ইউনিয়নের দাপটের জন্য কলকারখানাগুলো বন্ধ হয়ে যায়। আজকে দেখুন সমস্ত কিছু শেষ, কোনো কলকারখানা নেই। সেই সিপিএম যখন এখন 2026 সালে এসে ওইখানে কল্যাণীর মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছে যে আমরা কলকারখানা নিয়ে আসবো, আমরা কলকারখানা নিয়ে আসবো, তখন সত্যি বিশ্বাস করতে অসুবিধা হয়। কারণ যে মানুষগুলো আজকে 25-26 বছর বয়স, যারা এবারে প্রথমবার ভোট দিতে যাচ্ছ 18-19 বছর বয়স, হ্যাঁ, তাদের কাছে কিন্তু সিপিএমের ওই জমানাটা পরিষ্কার নয়। সুতরাং তারা কিন্তু জানে না, তারা যখন ছোটো থেকে বড় হয়েছে তারা শুধুমাত্র তৃণমূলকে দেখতে পেয়েছে, তারা সিপিএমের অন্ধকার দিকটা কিন্তু কখনো দেখতেই পায়নি। তো এবার যেটা বিষয়, সেটা যেটা আমি প্রথমে ভিডিওটা শুরু করেছিলাম যে 80-র দশকে যাদের জন্ম তাদের জন্য এই ভিডিও, তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমাদের সবার সন্তান সন্ততিদের বয়স কিন্তু সবাই, মানে আমার যারা যারা বন্ধু আছে প্রত্যেকেই এই 7-8 থেকে শুরু করে 11-12 অবধি পড়ছে। এদের জন্য কর্মসংস্থান কী? আমাদের বন্ধুবান্ধবরা বেশিরভাগই বাইরের স্টেটে গিয়ে স্টেবল, তার কারণ এখানে কাজ নেই। বাইরের স্টেটে অর্থাৎ হায়দ্রাবাদ, আমার সব বন্ধুবান্ধবী বলতে গেলে বাইরের স্টেটে গিয়ে স্টেবল, যারা আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। তার কারণ এখানে কাজ নেই, এখানে মেধার স্বীকৃতি নেই, এখানে কিচ্ছু নেই। আমাদের সন্তানদের জন্য কি আমরা সেটাই চাইব? আজকে আপনি কল্যাণের দিকে তাকিয়ে দেখুন বা যে কোনো জায়গায় দেখুন, আমাদের মা বাবারা অর্থাৎ তাদের বয়সী লোকজনরা কল্যাণীর বিভিন্ন অঞ্চলে এমনভাবে রয়েছেন যে পুরো শহরের বয়স, অ্যাভারেজ বয়স, গড় বয়স বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ তাদের সন্তান সন্ততিরা বাইরে চাকরি করে, বিদেশে চাকরি করে। এটা শুধুমাত্র যে পড়াশোনা যারা ভালো করেছিল বা যারা মধ্যমেধার ছাত্রছাত্রী ছিল তাদের জন্য তা নয়, যারা পড়াশোনাটার সুযোগ পায়নি ভালো করে, সেই সমস্ত মানুষজনও কিন্তু আজকে গুজরাটে, মধ্যপ্রদেশে, ঝাড়খণ্ডে, বিহারে, উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে চাকরি করতে যাচ্ছে। খেয়াল করে দেখবেন এই সমস্ত রাজ্যগুলো কিন্তু বিজেপি শাসিত রাজ্য। এবং সমস্যা হচ্ছে, যখন আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে চাকরি করতে হচ্ছে, তার মানে বিজেপি শাসিত রাজ্যগুলো সেখানে কর্মসংস্থানের বন্দোবস্ত করতে পেরেছে তাই জন্য। তাহলে একটা জিনিস সহজ সরল লেখায় বলা যেতেই পারে, বিজেপি আসলে নিঃসন্দেহে এখানেও কর্মসংস্থানের বন্দোবস্ত হবে। লজিক তো তাই বলে, সাধারণ বুদ্ধি তো তাই বলে। সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে বাইরে নিয়ে গিয়ে, বিদেশে নিয়ে গিয়ে অন্য জায়গায় কাজকর্ম খুঁজতে চাওয়ার জন্য তৈরি করার থেকে এইটা ভালো নয় কি বিজেপি গভর্নমেন্টকে এখানে নিয়ে চলে আসলাম, যাতে এই দৈন্য দশা শেষ হয়। আজকে আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। অভয়া নিয়ে যা কিছু ঘটনা ঘটেছে, তারপরে আর দুর্নীতি, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির জন্য একজন মানে সন্তানহারা মাকেও শেষ অবধি ভোটে দাঁড়াতে হচ্ছে, এবং তিনি বিশ্বাস করেন যে বিজেপি আসলেই, বিজেপির মাধ্যমেই এই দুর্নীতি উৎখাত করা সম্ভব। সেজন্য তিনি অন্য কোনো পার্টির কাছে যাননি, তিনি সেটা নিজে, অর্থাৎ অভয়ার মা মাননীয়া রত্না দেবনাথ মহাশয়া, উনি নিজে ভিডিওতে সেটা বলেওছেন। শিক্ষা দপ্তরের জন্য বলতে গেলে তো নতুন করে কিছু বলার নেই, কারণ 14,000 এমন স্কুল আছে যেখানে কোনো টিচার, মানে যেখানে কোনো স্টুডেন্ট নেই, সেখানে খালি টিচার রয়েছেন। আর
6,688খানা কারখানা যে চলে গেছে, 30 লক্ষ মানুষ যে কর্মহীন হয়েছে, সেই বিষয়ে রিপোর্ট তো আমরা সবসময় একটু গুগল করলেই পেয়ে যাবো। এটা বর্তমান পরিস্থিতি। এবারে বিষয়টা হলো যে এখন তো মাননীয়া অর্থাৎ মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি উনি বলছেন যে চাকরি চাই গেলে চাকরি পাওয়া যাবে নাকি, চপ ভাজুন, চপ আমাদের শিল্প, ঘুগনি বিক্রি করুন। আরে দুদিন পরে তো এটাও বলবেন, যদি আবার ক্ষমতায় আসে তাহলে বলবে যে কিছুই না, বাড়িতে একটু চাল ফুটিয়ে নিন, চাল ফুটিয়ে ভাত সেদ্ধ করুন আর দুটো কাঁচা লঙ্কা নিন, নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ুন, দেখবেন অনেক লোকজনরা খেতে আসবে। এই যদি আমাদের বর্তমান পরিস্থিতি দাঁড়ায়, এই যদি আমাদের শিল্প পরিস্থিতি দাঁড়ায়, এই যদি আমাদের শিক্ষা স্বাস্থ্যের পরিস্থিতি দাঁড়ায়, তাহলে আমরা যারা 80-র দশকে জন্মেছি, যারা কমিউনিস্টদের অত্যাচার দেখেছি, যারা ভুক্তভোগী হয়েছি, যারা চোখের সামনে দেখেছি যে কিভাবে ব্যাঙ্গালোরে একটা সিলিকন ভ্যালি তৈরি হয়ে যায়, যারা চোখের সামনে দেখেছি কিভাবে আমাদেরই বন্ধুবান্ধবরা বলেছে বিভিন্ন জায়গায় বাবার মিল বন্ধ। আমি নিজেও অনেককে যখন ছোটোবেলায় পড়াতে যেতাম সেখানেও অনেক স্টুডেন্টকে শুনেছি যে স্যার, বা স্বাভাবিক কিছু বলার নেই, নিঃসন্দেহে ওনাদের মিল বন্ধ তো রোজগারের একটা বড় জায়গা তো রয়েছে। আমি নিজে জানি আমার নিজের ফ্যামিলিতে এরকম পরিচিত লোকজন আছেন। আমার নিজের এক দুঃসম্পর্কে দাদু ছিলেন, যার মিল বন্ধ হয়ে যাওয়ার কারণে তিনি একসময় চপও বিক্রি করেছেন। এবারে একজন মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ, সে তার পরিবারের মুখে অন্ন সংস্থানের জন্য যে কোনো রকমের কাজকর্ম করতে পারেন, কিন্তু এই যে একটা মানসিক লড়াই, এই লড়াইয়ের দান, এই যে মানসিক লড়াই, অর্থাৎ আমি একটা মিলে ভালো জায়গায় কাজকর্ম করতাম, চাকরি করতাম, সে শ্রমিক হই বা সুপারভাইজার হই, যাই হই, তারপরে আমাকে সেসব দিকে সবার সামনে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে কোনো কিছু বিক্রি করতে হচ্ছে, কোনো কিছু তৈরি করে চপ বিক্রি করতে হচ্ছে, বা যেটুকুনি তার পক্ষে সামর্থ্য সেটুকুনি করে একটা কোনো রকম করে অন্য সংস্থানের বন্দোবস্ত করতে হচ্ছে। এই যে পরিস্থিতির জন্য দায়ী কিন্তু ছিল তখনকার কমিউনিস্ট গভর্নমেন্ট। সেই কমিউনিস্ট এখন চিৎকার করে বলে যে আমরা কলকারখানা তৈরি করব। যে 2016 সালে মাননীয় মমতা ব্যানার্জি বারবার করে চিৎকার করে বলছিলেন যে ডবল ডবল চাকরি হবে, এই হবে সেই হবে, আরও কর্মতীর্থ করে দেবো, ভিডিও সবাই দেখেছেন। সেই ডবল ডবল চাকরি কি আদৌ হলো? 2016 থেকে 2021, 2016 না 2021 বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে, আরও কর্মতীর্থ করে দেবো, আরও এই করে দেবো সেই করে দেবো। কিন্তু সেগুলো যে কী হয়েছে আমরা দেখেছি, রেশন দুর্নীতি, আমরা দেখেছি ত্রিপল দুর্নীতি, আমরা দেখেছি আমফানের টাকা লোপাট, আমরা দেখেছি স্বাস্থ্য নিয়ে যে অভয়াকাণ্ড, সেটাতে বিশাল বড় দুর্নীতি চোখের সামনে ধরা পড়েছে। 26,000 মানুষের চাকরি চলে গেছে শুধুমাত্র নিয়োগ দুর্নীতির কারণে। 2016 সালের পর থেকে কোনো এসএসটি নেই, এই তালিকা বিশাল বড় দীর্ঘ। পিএসসির যে এক্সিকিউটিভ কমিটি মেম্বার, তাকে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির পেছনে, গতকালেরই সভাতে দেখা যাচ্ছিলো মমতা ব্যানার্জির পেছনে দাঁড়িয়ে আছেন কি সামথিং বাগচি, তো এই ভদ্রলোক। তারপরে অভিনেতা অভিনয় করেন। তারপরে তো WBCS লাস্ট 2023 সালে হয়েছে, 24-এ WBCS হবে না, 25-এরও হবে না, 26-এ তো বাদই দেন। তো এই যদি বর্তমান পরিস্থিতি হয়, তা আমাদের 80-র দশকে জন্মে থাকা আমরা যারা রয়েছি, আমরা আমাদের সন্তানের জন্য কী ভবিষ্যৎ তৈরি করছি, এইটা একবার ভাবুন। হ্যাঁ, বিজেপিকে আগে নিয়ে আসুন, একটা আশা তাও আসবে, একটা পরিস্থিতি তাও তৈরি হবে, কারণ এই গভর্নমেন্ট যেখানে যেখানে গেছে সেখানে উন্নতি করেছে। সেই কারণেই বলতে চাই, আগামী 29 তারিখ আসছে দিন, এবারে পাল্টে দিন। অনেক হয়েছে, ভয় নেই, ভরসা থাকুক, ভয় আউট ভরসা ইন, এরকম ধরনের তো কন্টেন্ট দিচ্ছেনই, কিন্তু এটা তো সত্যি কথা। আমরা তো অনেকেই ভয় পেয়েই ভোট দিতে যেতে পারি না। এবারে কিন্তু নির্বাচন কমিশন অসাধারণ বন্দোবস্ত করেছে। একটু আগে বিএলওর কাছে গেছিলাম ওই স্লিপটা নিয়ে আসার জন্য ভোটের, তো সেখানেও যেটা দেখলাম, ওনাদের মধ্যেও কিন্তু এই পরিবর্তনের আঁচ এসে লেগেছে। তো 29 তারিখ আসছে দিন, এবারে পাল্টে দিন। 10 মিনিট হয়ে গেল ভিডিওটা। তো আশা করি যারা 80-র দশকে জন্মেছ, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, তারা এই সিদ্ধান্তটা অবশ্যই নেবে। ভালো থাকবেন, নমস্কার।